কোনো অবিচার নয়, আইন অনুযায়ী জুলাই গণহত্যার সঠিক বিচার নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রী। গণঅভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাসাধ্য সহযোগিতার অঙ্গীকার। আমরা বিভিন্নভাবে আত্মত্যাগ করেছি, আমাদের কেউ জীবন দিয়েছে আপনজন, কাজেই তার একটি মূল্যায়ন বা স্বীকৃতি আমরা চাই। চকবাজারের হাজী বাসার সুপারমার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে, ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। সরু সিঁড়ি আর ভিড়ের কারণে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে। দেশি বিদেশি বিনিয়োগ আশায় $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ, দাবি অর্থমন্ত্রীর। চট্টগ্রাম হবে লজিস্টিক হাব। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা নিউজে। আপনাদের সাথে আছে আমি মশিউর অনিক। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। আইন অনুযায়ী জুলাই গণহত্যার সঠিক বিচার করার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেছেন, স্বৈরাচার সরকারের মতো বিচারের নামে কোনো অবিচার করা যাবে না। শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের জাতীয় সম্মেলনে প্রধানমন্ত্রী গুরুত্ব দেন দেশ এগিয়ে নিতে জাতিকে আর দ্বিধাবিভক্তি না করার দিকে। এই সময় সরকারের পক্ষ থেকে 24-এর গণঅভ্যুত্থানে ভুক্তভোগী পরিবারগুলোকে যথাসাধ্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। 24-এর অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের দুই সংগঠন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজন করে জাতীয় সম্মেলনের। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যত হত্যা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার চাই আমরা। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই অভ্যুত্থানে শহীদের সংখ্যা প্রায় 1400। সেই হত্যার বিচার চলছে 2টি ট্রাইব্যুনালে। যদিও বিচারের ধীরগতি নিয়ে সমালোচনা আছে, তবে প্রধানমন্ত্রী তারেক রহমান নিশ্চিত করতে চান ন্যায় বিচার। বাংলাদেশের লক্ষ কোটি মানুষের প্রতি স্বৈরাচার যেমন অবিচার করেছিল, আমরা বিচারের নামে কারো প্রতি যেন অবিচার না হয় সে বিষয়টিতেও আমাদের সচেতন থাকতে হবে। কারণ যে আপনজনকে আপনি হারিয়েছেন, সে যদি দেখতে পারে আজকে যে বিচার সেটি করতে গিয়ে আমরা অবিচার করে ফেলেছি, নিশ্চয়ই সেই মানুষটি ওপার থেকে নিশ্চয়ই শান্তি পাবে না। সেই জন্য অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আইন অনুযায়ী আইনে যে সকল নিয়ম করা হচ্ছে সবগুলো বজায় রেখে, দরকার হলে আমরা একটু সময় নেব, কিন্তু যে অন্যায়কারী, যে হত্যাকারী, তার যাতে সঠিক বিচার হয়। মা খালেদা জিয়া ও ভাই আরাফাত রহমান কোকোর উপর চালানো বিগত সরকারের নিপীড়নের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। তবে বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়, ঐক্যবদ্ধ জাতি গড়তে চায় তার সরকার। আমরা চাই না জাতিকে দ্বিধা বিভক্ত করে সামনে এগিয়ে যেতে, কারণ জাতিকে বিভক্ত করে দেশকে কখনো সামনে নেওয়া যায় না। দেশকে সামনে একমাত্র তখনই নেওয়া সম্ভব যদি আমরা সমগ্র জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি। কাজেই আজকে আসুন, ত্যাগ সেই করতে পারে যার ত্যাগ করার মতন শক্তি এবং সাহস আছে। আমাদের মূল উদ্দেশ্য আমি না, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে দেশ, আমাদের মূল লক্ষ্য হচ্ছে দেশের জনগণ। এই পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ একজনকে বঞ্চিত করে আরেকজনকে মূল্যায়নের সংস্কৃতির মানসিকতা থেকে সবাইকে বের হয়ে আসার পরামর্শ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তুলে দেন জুলাই স্মৃতিস্মারক। প্রধানমন্ত্রীর হাত থেকে পরবর্তীতে আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল হিসেবে শিগগিরই আওয়ামী লীগের বিচার শুরু হবে। জুলাই জাতীয় সম্মেলনে এই আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। বলেন, জুলাই অভ্যুত্থানে গণহত্যা চালানোর পরও শেখ হাসিনার অনুশোচনা নেই। আওয়ামী লীগের মধ্যে দোষ স্বীকারের কোনো ভাবনাও নেই। তারা বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আওয়ামী লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, এই মন্তব্যও করেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি সালাউদ্দিন আহমেদ। আরও বলেন, এখন যারা জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দাবি করেন তাদের অনেকেই সে সময় বলেছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, জুলাইয়ের প্রতিটি হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার হবে। জুলাই জাতীয় সম্মেলনে অংশ নেন 400 শহীদ পরিবার এবং কয়েক হাজার জুলাই যোদ্ধা। এ সময় ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন। বলেন, ছাত্র জনতাকে হত্যায় অভিযুক্তদের দেশে ফেরত এনে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশ
বৈষম্য বিরুদ্ধে ক্ষোভ আর ন্যায্যতার প্রশ্নে যে রক্তস্নাত জুলাই এসেছিল, সেই জুলাইয়ে আবার উঠল উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। আমরা ইনসাফ চাই, আমার প্রত্যেকটা শহীদের সন্তানদের বিচার চাই। ছেলে মেয়ের যে কোনো একজনের বিচার হলে করে আপনারা দেখান, তাহলে আমরা আত্মাটা শান্তি পাবো। আমাদের সন্তানের বিচারটা যেন উনি করে, এতটুকু ওনার কাছে আমি হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি। আমরা যে সন্তান হারাইছি কোনো কিছুর বিনিময়ে হয়তো আমাদের সন্তানকে আমরা পাবো না, কিন্তু আমরা একটু সুন্দরভাবে যেন জীবনযাপন করতে পারি, সেই ব্যবস্থাটা করলে আর বিচার করলে আমাদের আর কোনো চাওয়া পাওয়ার নাই। কারোর প্রাণের চেয়ে প্রিয় সন্তান, কারোর ভাই, কেউ রক্তাক্ত জুলাই হারিয়েছেন বাবা নামক বটবৃক্ষ। ফ্যাসিবাদ পতনের 2 বছর হলেও বিচার ও পুনর্বাসনের গতি নিয়ে ক্ষুব্ধ পরিবার ও আহতরা। চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে 400 শহীদ পরিবার ও কয়েক হাজার জুলাই যোদ্ধা জড়ো হন। জুলাই জাতীয় সম্মেলনে তাদের কথা শোনেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একান্তে কথা বলেন ভুক্তভোগী পরিবারের সঙ্গে। আব্দুল্লাহ বিন জাহিদের এ সময় হাসনাত নাহিদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার অভিযোগ তোলেন কেউ কেউ। তারা নতুন রাজনৈতিক দল পেয়েছে, আমরা কি পেয়েছি? আমরা আমাদের সন্তানকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি। 2টি ভাগে কাজ করছে। বিএনপি পরিবারকে দেখছে এক চোখে, আর হচ্ছে গিয়া ওদের বেল্টে যারা ছিল তাদেরকে দেখছে এক চোখে। এ সময় জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দাবি করাদের সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সে সময় অনেকে বলেছিল তাদের কোনো রাজনৈতিক দাবি নেই। আজকে যারা জুলাই যোদ্ধাদের নেতৃত্ব দাবি করেন, তাদের অনেকেই সেদিন বলেছিল আমাদের কোনো রাজনৈতিক দাবি নাই। স্বৈরাচারকে গদিতে রেখে বৈষম্যহীনতার বাংলাদেশ প্রতিষ্ঠা করা যাবে না। আমরা রাজনৈতিকভাবে সমগ্র বাংলাদেশের সকল মানুষকে ঐক্যবদ্ধ করে শত সহস্র শহীদের রক্তের এই স্রোতের মধ্য দিয়ে আমরা এই জায়গায় এসেছি। আজকে শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা বিজয় অর্জন করেছি 5ই আগস্ট। সেখানে রাজনৈতিক পরিচয়ে যদি বিভাজন করি, তাহলে সর্ববৃহৎ অংশটি থাকবে জাতীয়তাবাদী ছাত্র দলের, যুব দলের, বিএনপির। অনুষ্ঠানে ছাত্র জনতার হত্যার সাথে জড়িতদের দেশে ফিরিয়ে বিচারের প্রতিশ্রুতি দেন সরকারের মন্ত্রীরা। আওয়ামী লীগের রাজনৈতিক পতন হয়েছে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে নিপাত হয়েছে, নির্মূল হয়েছে, দাফন হয়ে গেছে দিল্লিতে। সেই আওয়ামী লীগ বাংলাদেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না। রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের বিচার দাবি করেছি আমরা, আপনারা দাবি করেছেন, তদন্ত পরিচালিত হচ্ছে। ইনশাআল্লাহ খুব শিগগির রাজনৈতিক দল হিসাবে সেই রাজনৈতিক দলকে বিচারের কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে। মাননীয় প্রধানমন্ত্রীর দেখানো পথ, জুলাইয়ের স্বপ্ন বাস্তবায়নের পথ, আমরা সেই পথ ধরে এগিয়ে যাব। আমরা বদ্ধপরিকর প্রতিটি জুলাই হত্যাকাণ্ডের বিচার করতে, ইনশাআল্লাহ আমরা সেটা করতে সম্ভবপর হব। বাদ পড়া প্রকৃত জুলাই যোদ্ধারা প্রমাণসহ আবেদন করলে তাদের তালিকায় অন্তর্ভুক্ত করার কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। নিয়মিত চিকিৎসা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এবার ফিফা বিশ্বকাপ প্রসঙ্গ। শ্বাসরুদ্ধকর ম্যাচে কেপ ভার্দেকে হারালো আর্জেন্টিনা। 3-2 গোলের জয়ে শেষ 16 নিশ্চিত করেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির কর্নার থেকে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তারা। আর শেষ 16তে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ মোহাম্মদ সালাহর মিশর। রোমাঞ্চ ও নাটকীয়তার শেষটা কেপ ভার্দের আত্মঘাতী গোলে। লিওনেল মেসির নেয়া অসাধারণ কর্নার শটে রোমেরোর হেড, প্রতিপক্ষ ফুটবলারের গায়ে লেগে বল জালে জড়ালে মান বাঁচানোর জয়ে রাউন্ড অফ 16-এ আর্জেন্টিনা। অথচ নিজের রেকর্ড গড়া ম্যাচে আর্জেন্টিনাকে প্রথম লিড এনে দিয়েছিলেন LM10। 29 মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের লম্বা ক্রস দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নিয়ে লিওনেল মেসির নিখুঁত ফিনিশিং। ফুটবল জাদুকরে মুগ্ধ হওয়া ছাড়া আর কি বা করার ছিল বিশ্বকাপে নায়ক বনে যাওয়া ভজিনিয়ার। বিশ্বকাপে 20তম গোল LM10-এর, এমবাপ্পেকে ছাড়িয়ে আসর সর্বোচ্চ 7ম গোল। স্বস্তির লিডে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ তখন আলবিসেলেস্তাদের হাতে। তৈরি হয় বেশ কিছু সুযোগ, তবে মেসি মার্টিনেজদের আক্রমণ দেখেনি সফলতার মুখ। 1 গোলের লিড নিয়ে বিরতিতে স্কালোনি শিষ্যরা। 54 মিনিটে আবারও দৃশ্যপটে মেসি, তবে এবার যোগানদাতার ভূমিকায়, কিন্তু হতাশ করলেন নাহুয়েল মোলিনা। তবে ভুল করেননি ডেরাই দুয়ার্তে, পাল্টা আক্রমণে সমতায় ফেরালেন কেপ ভার্দেকে। হার না মানা মানসিকতার পুরস্কার পায় আটলান্টিক পারের দেশটি।
আর্জেন্টাইন ডিফেন্সের দুর্বলতা ছিল চোখে পড়ার মতো। গোল হজমের মিনিট 4 মাথায় এগিয়ে যাওয়ার সুযোগ আর্জেন্টিনার, তবে এ যাত্রায় মেসিকে সফল হতে দেননি ভোজিনিয়া। ক্যারিয়ারে মনে রাখার মতো এক সেভে বাঁচিয়ে রাখেন কেপ ভার্দের স্বপ্ন। 73 মিনিটেও মেসির প্রতিপক্ষ সেই ভোজিনিয়া। ম্যাচের বাকি সময়ে একাধিক পরিবর্তন এনেও গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ম্যাচ গড়ায় অতিরিক্ত 30 মিনিটে, যা শুরুতেই লিসান্দ্রো মার্তিনেজের দারুণ ফিনিশিং এ উচ্ছ্বাস আলভিসেলেস্তার শিবিরে। তবে নাটক তখনও বাকি ছিল। আকাশী নীলদের স্তব্ধ করে দিয়ে কেপ ভার্দেকে সমতায় ফেরান সিডনি লোপেজ। শুরুর মতো শেষটাও মেসির হাতেই। তার দারুণ অ্যাসিস্টে দুঃস্বপ্নের এক ম্যাচ শেষ করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। নাটক ও রোমাঞ্চ উপহার দিয়ে থেমে গেল কেপ ভার্দের বিশ্বকাপ যাত্রা। তবে হারলেও মাথা উঁচু করেই মাঠ ছেড়েছে আটলান্টিক পারের দেশটি, এবং দিন শেষে স্পষ্ট করে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দুর্বলতার জায়গাগুলো। রাউন্ড অফ 16-এ পা রাখলেও তাই খুব একটা স্বস্তি নিয়ে যেতে পারছে না বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্কালোনিকে তার দলকে নিয়ে ভাবতে হবে নতুন করে। মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস, মায়ামি, যুক্তরাষ্ট্র। আর্জেন্টিনা বনাম কেপ ভার্দের ম্যাচের হাই ভোল্টেজ লড়াই বড় পর্দায় উপভোগ করতে ভোর রাতেও রাজধানীর বিভিন্ন পয়েন্টে ঢল নামে হাজারো ফুটবল প্রেমীর। আর প্রতিটি আক্রমণ আর মুহূর্ত ঘিরে দর্শকদের মাঝে ছিল টান টান উত্তেজনা। আর্জেন্টিনার সমর্থকদের পাশাপাশি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরাও উপস্থিত ছিলেন রোমাঞ্চকর ম্যাচ উপভোগ করতে। তবে সবশেষে ব্রাজিল সমর্থকদের আশায় গুরুবালি করে জিতে যায় আর্জেন্টিনা। আর প্রিয় দলের জয়ের পর বাঁধভাঙা উল্লাস আর আনন্দ মিছিলে মুখর হয়ে ওঠে রাজধানী। বহু আকাঙ্ক্ষিত জয়, কেপ ভার্দের বিপক্ষে গোল পাল্টা গোল, হারের শঙ্কা কাটিয়ে ঘাম ঝরানো জয় পাওয়ায় বাঁধ ভাঙা উল্লাস আর্জেন্টিনার সমর্থকদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা, মহসিন হল মাঠ সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিশাল সব ডিজিটাল স্ক্রিনের সামনে খেলা দেখতে হাজির হন হাজার হাজার সমর্থক। প্রতিটি পাস, ড্রিবলিং আর আক্রমণ ঘিরে দর্শকদের টান টান উত্তেজনা আর মুহুর্মুহু করতালিতে মুখর হয়ে ওঠে চারপাশ। জয়ের আনন্দে আত্মহারা সমর্থকদের আশা এবারও বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা। আজকের টিমটা পাঁচের সাথে ফাইনাল খেলছি, এটা ফাইনাল চেয়ে অনেক গুরুত্বপূর্ণ ম্যাচ হয়েছে। আমাদের রাত জায়গা আজকে সার্থক, আমরা জয় নিয়ে বাসায় ফিরছি। এত শ্বাসরুদ্ধকর খেলা হয়েছে, কেউ বলতে পারবে না যে মেসি ফিফা বয়, মেসি কিনে নিয়েছে। আমরা অনেক কষ্ট করে খেলা দেখ বেড়াইছি, মাগার আমরা জিতছি, এটা আমি অনেক কিছু। আর্জেন্টিনা পুরো সেরা খেলে, সেরা। ফাইনাল লাগে, আরেকটা ফাইনাল দেখে ফেললাম আমরা। অসম গেলেছে, ঈদের মতো লাগতেছে। দূর দূরান্ত থেকে পরিবার নিয়ে খেলা দেখতে আসেন অনেকে। জানালেন বড় পর্দায় সবাই মিলে একসাথে খেলা দেখার আনন্দ উপভোগ করতেই এসেছেন তারা। যদিও কেপ ভার্দের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পাওয়া জয় নিয়ে সন্তুষ্ট নয় অনেক আর্জেন্টাইন ভক্ত, তারপরও বিশ্বাস মেসি জাদুতে এবারও পার হবে তরি। একটু নার্ভাস ছিলাম, কিন্তু আশা ছিল মেসি গোল দিতে পারবে। একটু খেলাটা টাফ ছিল, কিন্তু নিশ্চিত ছিলাম আমরাই জয়ী হব। লাস্ট মোমেন্ট না যাওয়া পর্যন্ত আসলে খুবই ভয়ে ছিলাম। যে দলে মেসির মতন প্লেয়ার আছে সেই দলের চিন্তার কোনো কারণ নেই। আর্জেন্টিনার ম্যাচ দেখতে আকাশী নীলের সমর্থকদের পাশাপাশি ব্রাজিল সহ অন্যান্য দলের সমর্থকরাও উপস্থিত হন ক্যাম্পাস প্রাঙ্গণে। কেপ ভার্দের খেলা দারুণ উপভোগ করেছেন তারা। একই সাথে চিরপ্রতিদ্বন্দ্বীর খেলায় হতাশ তারা। যদি আর্জেন্টিনা টাইব্রেকারে যাইতো তাহলে কেপ ভার্দের সাথে কখনোই পারতো না। ভালো খেলছে, তবে কেপ ভার্দের সাথে যেভাবে খেলবে এটা আশা করি। ছোট রাষ্ট্র থেকে এসে যেভাবে খেলছে, আমি মনে করি আর্জেন্টিনা প্রত্যেকটা প্লেয়ারের শেখা উচিত যে কিভাবে ফুটবল খেলতে হয় কেপ ভার্দের কাছ থেকে। সব রেশারেশি ভুলে বিশ্বকাপের বাকি ম্যাচগুলো একসাথে উপভোগ করতে চান ফুটবল ভক্তরা। তানফির সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। কানাডা মরক্কো ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এর লড়াই।
হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 11টায় ম্যাচটি শুরু হবে। আর সহ আয়োজক কানাডা দুর্দান্ত লড়াই করে নকআউটে জায়গা করে নিয়েছে। আলফোনসো ডেভিসের ফেরা, জোনাথন ডেভিডের সামর্থ্য এবং দ্রুত গতির কাউন্টার অ্যাটাকে হবে দলটির হাতিয়ার। আর ইতিহাসে প্রথমবার নকআউট জয়ের স্বপ্ন দেখেছে তারা। অন্যদিকে টানা 33 ম্যাচ অপরাজিত থেকে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে মরক্কো। আশরাফ হাকিমের নেতৃত্বে শক্তিশালী রক্ষণভাগ, মধ্য মাঠের দখল আর ইসমাইল সাইওয়ারির দারুণ ফর্ম দলটিকে যোগাচ্ছে বাড়তি শক্তি। নেদারল্যান্ডসকে বিদায় দিয়ে আগেই নিজেদের সামর্থ্যের প্রমাণ দিয়েছে অ্যাটলাস লায়ন্সরা। এদিকে বিশ্বকাপের শেষ 16-র হাই ভোল্টেজ লড়াইয়ে মুখোমুখি হবে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্স আর প্যারাগুয়ে। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট। আর বাংলাদেশ সময় খেলাটি শুরু হবে রাত 3টায়। শুরু এই গ্রুপ পর্বের ম্যাচ থেকে দারুণ ছন্দে থাকা ফ্রান্স শেষ ম্যাচে সুইডেনকে 3-0 গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। আর কিলিয়ান এমবাপ্পের দুর্দান্ত ফর্ম, মাইকেল ওলিসের সৃজনশীলতা আর দিদিয়ের দেশপ্রেম সবকিছু মিলিয়ে ফ্রান্সকে এই ম্যাচে স্পষ্ট করে ফেভারিট করে তুলছে। আর অন্যদিকে টুর্নামেন্টের অন্যতম বড় চমক দেখিয়েছে প্যারাগুয়ে। রাউন্ড অফ 32-এ ট্রাইবেকারে জার্মানিকে বিদায় দিয়ে শেষ 16 নিশ্চিত করেছে লাতিন এই দলটি। জমজমাট এই খেলার শেষ পর্যন্ত আসলে কি হয় সেটি দেখার বিষয়। বিশেষ করে জমাট রক্ষণ, দ্রুত গতির কাউন্টার অ্যাটাক এবং মিশুয়েল আলমিরোনোর যেই গতি তা ফ্রান্সের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। রাজধানীর চকবাজারের হাজি বাসার সুপার মার্কেটে লাগা আগুন 2.25 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 6টি ইউনিট কাজ করে। দুপুর 1:30টায় খবর পাওয়ার 10 মিনিটের মধ্যে প্রথমে লালবাগ ফায়ার স্টেশনের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও 4টি ইউনিট তাদের কাছে পৌঁছে যায়। আর এই মূলত খেলনা, উপহার সামগ্রী, প্রসাধনী সহ বিভিন্ন ধরনের পণ্য পাইকারি বিক্রি করা হতো এখানে। আর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নাজুমুজ্জামান জানান, ভবনটিতে মাত্র একটি সিঁড়ি, সেটিও মাত্র 2 ফিট। ভবনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। আর ভবনের প্রত্যেকটি গুদামের শাটারে তালা লাগানো থাকায় আগুন নেভানো চ্যালেঞ্জিং ছিল। এখনও জানা যায়নি আগুন লাগার কারণ। ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন লালবাগ থেকে সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে 2টা ইউনিট পাঠানো হয়। একবারে সামনে যে রুমটা ছিল ওই রুমে আগুন ছিল, প্রচণ্ড ধোঁয়া ছিল, অনেক চ্যালেঞ্জ ছিল এই আগুনটা নির্বাপন করতে। এবং সাথে সাথে এসে আমাদের সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও 4টে ইউনিট ঘটনাস্থলে এসে তাদের সাথে কাজে যোগ দেয় এবং আমরা 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে আগুনটা সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি। চট্টগ্রাম হবে অর্থনীতির লজিস্টিক হাব। আর এমনটাই জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেট ঘোষণার পর প্রথম নিজ শহর চট্টগ্রামে গিয়ে এই কথা জানান তিনি। অর্থমন্ত্রী বলেন, দেশি বিদেশি বিনিয়োগ যেভাবে আকৃষ্ট করা হচ্ছে তাতে $1 ট্রিলিয়ন অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ। চট্টগ্রামের সম্ভাবনার খাত অনেক বেশি মন্তব্য করে মন্ত্রী বলেন, আনোয়ারায় 600 একর জমিতে ফ্রি ট্রেড জোন স্থাপন সহ বেশ কয়েকটি পোর্ট স্থাপনের পরিকল্পনা রয়েছে। এই সময় চট্টগ্রাম অর্থনৈতিক লজিস্টিক হাব হবার সম্ভাবনা বাজেটে প্রতিফলন হয়েছে বলে জানান মন্ত্রী। আমরা 600 একর জমি নিয়ে ফ্রি জোনের, নদীর ওপারে ফ্রি জোনের একটা সিদ্ধান্ত নিয়েছি। চিটাগাংয়ে অনেকগুলো পোর্ট আমরা করতে যাচ্ছি, একসাথে করতে যাচ্ছি। চিটাগাং যেটা আগে আমি বারবার বলেছি চট্টগ্রামকে একটা লজিস্টিক্যাল হাব করার জন্য, সেটার বাজেটে সেটা প্রতিফলন ঘটেছে। অর্থনীতিতে ইতিবাচক সংকেত, তবে বাজেট ঘাটতি ও ঋণের চাপ সামলাতে সতর্ক থাকার আহ্বান আইসিবির চেয়ারম্যান ও অর্থনীতিবিদ আবু আহমেদের। তার মতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ, পাশাপাশি রেমিটেন্স প্রবাহ এবং মূল্যস্ফীতির পরিস্থিতি আগের তুলনায় উন্নতির দিকে গেলেও বাজেট ঘাটতি, ঋণের বোঝা ও পরিচালন ব্যয় এখনও অনেক বড় চ্যালেঞ্জ। আর অন্যদিকে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য না করা গেলে দেশ ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে। বিপর্যস্ত অর্থনীতিকে পুনরুদ্ধারে এবারের বাজেট নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসির এই ছায়া সংসদ। শিক্ষার্থী ও আলোচকদের আলোচনায় উঠে আসে প্রস্তাবিত বাজেটের সুফল ও চ্যালেঞ্জ এবং তা থেকে উত্তরণের নানা দিক। ছোট ছোট যে অপব্যয়গুলো রোধ করতেছেন, এইগুলো আমাদের যে অর্থনীতি ছিল এই অর্থনীতিকে পুনরুদ্ধার করতে সক্ষম হবে। একটা মাত্র সূচনা দিয়ে আপনি বিপর্যস্ত অর্থনীতিটাকে পুনরুদ্ধার করতে পারবেন না। অনুষ্ঠানে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, অভ্যন্তরীণ আয় ব্যয়ের সামঞ্জস্য করা না গেলে ঋণের জালে আটকে পড়ার শঙ্কা রয়েছে।
তবে বর্তমান সরকার ঘোষিত এই বাজেট একটি সাহসী ও ব্যতিক্রমী উদ্যোগ। এই বাজেটের রাজস্ব আহরণ প্রক্রিয়া যদি আমরা সততা নিষ্ঠার মাধ্যমে করতে পারি এবং আমরা দেশি বিদেশি সংস্থা থেকে ঋণের যে জাল, সেই জাল থেকে বেরিয়ে আসতে পারি, তাহলে আমরা মনে করি এই বাজেট এই জনগণকে যে সুরক্ষার কথা বলা হচ্ছে, সে সুরক্ষা দিতে সমর্থ হবে। দেশের অর্থনীতির বিভিন্ন সূচকে ইতিবাচক পরিবর্তনের আভাস মিললেও এখনই স্বস্তির সুযোগ নেই বলে মনে করেন অর্থনীতিবিদ আবু আহমেদ। বেসরকারি বিনিয়োগ বাড়াতে সুদের হার কমানো, ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি, চট্টগ্রাম বন্দরের দক্ষতা বৃদ্ধি এবং ব্যাংক খাতে সুশাসন প্রতিষ্ঠার উপর গুরুত্ব আরোপ করেন তিনি। এই সরকারকে অনুরোধ করব যে আপনার নীতিটা হইতে হবে এমন যে কেউ মানে এটাকে ব্যবহার করতে পারে তার পক্ষে, মানে নীতিটা হতে হবে নিউট্রাল, যাতে করলে অনেস্ট লোকগুলো, হার্ডওয়ার্কিং লোকগুলো, ইন্ডাস্ট্রিয়াসের লোকগুলো সামনে এগিয়ে আসতে পারে, ইকোনমির হাল ধরতে পারে। তারা আপনার দলের হইতে হবে বা গ্রুপের হইতে নট নেসেসারি। পাশাপাশি সরকার প্রধানের মালয়েশিয়া ও চীন সফরকে নতুন বিনিয়োগ আকর্ষণের সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এই অর্থনীতিবিদ। আমি তো মনে করি ইট ইজ গেম চেঞ্জার। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নিউজে একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে রাষ্ট্র সংলাপ ফোরাম। শুক্রবার সকালে সংগঠনটির 3 নেতা এই অভিযোগ জমা দেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান জানান, অভিযোগটি সাইবার সংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। অভিযোগে বলা হয়েছে, জুলাই আন্দোলনের শহীদ, আহত ও আন্দোলনের স্মৃতিচিহ্ন নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডের মাধ্যমে অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন অভিযোগকারীরা। ডিএমপির এডিসি জানান, অভিযোগের তদন্ত করবে ডিবির সাইবার টিম। একটা জিডি হওয়ার, সাধারণ ডায়েরি হওয়ার কথা জানতে পেরেছি এবং অফিসার ইনচার্জ শাহবাগ মডেল থানার সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এটা পরবর্তী তদন্তের জন্য এটা ডিবি সাইবারে পাঠানো হয়েছে। এসডিএফ এর পক্ষ থেকে অভিযোগ করেছি এবং তারা এই অভিযোগকে সত্যতা যাচাই বাছাই করে অতি দ্রুত যে আসামিগুলো এখনো চলমান আছে, দৃশ্যমান আছে, তাদেরকে ইনশাল্লাহ আইনের আওতায় নিয়ে আসবে। আমরা এটা আশাবাদী। দুদেশের সম্পর্ক আরও গভীর করতে কাজ করবে যুক্তরাষ্ট্র। 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন পার্কে আমেরিকান ফেয়ারের উদ্বোধন করে। এই সময় এমন আগ্রহের কথা জানান মার্কিন রাষ্ট্রদূত ব্রেন টি. ক্রিস্টেনসন এবং 250তম স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ জুড়ে আমেরিকা উইক উদ্যোগের কথা জানান রাষ্ট্রদূত। এই সময় গুলশানের বিচারপতি শাহাবুদ্দিন পার্কে অনুষ্ঠিত আমেরিকা ফেয়ারের যুক্তরাষ্ট্রের ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি দুদেশের জনগণের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদারের উপরে গুরুত্ব দেন। অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের প্রতিনিধিরা বলেন, আমেরিকা উইকের লক্ষ্য বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও ঐতিহ্য ভাগাভাগি করে নেওয়া, এছাড়া জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করা। এই কর্মসূচির অংশ হিসেবে এরই মধ্যে চট্টগ্রামে সম্পন্ন হয়েছে আয়োজন। ঢাকার পর রাজশাহী ও সিলেটেও একই ধরনের অনুষ্ঠান হবে। এই সময় যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর 25তম ইনফ্যান্ট্রি ডিভিশনের ব্র্যান্ড স্থানীয় শিল্পীদের সাথে যৌথ পরিবেশনা করে। আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাস আরো বেশি ভাগ করে নিতে চাই এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরো শক্তিশালী করতে চাই। সে লক্ষ্যেই সারা দেশে আমেরিকা উইক উদযাপন করছি। আমরা চাই বাংলাদেশের সব অঞ্চলের মানুষ আমাদের এই উদযাপনের অংশ হোক। তারা যুক্তরাষ্ট্রের ইতিহাস, আদর্শ ও মূল্যবোধ সম্পর্কে আরো জানুক। একই সঙ্গে আমরা বাংলাদেশকে আরো ভালোভাবে জানতে চাই। এই পার্কে আমরা আমেরিকার প্রতিষ্ঠাতা জাদুঘর উদ্বোধন করেছি। এটি যুক্তরাষ্ট্রের ইতিহাস ও প্রতিষ্ঠার গল্প তুলে ধরে। এই জাদুঘরটি আগামী 1 মাস সাধারণ মানুষের জন্য উন্মুক্ত থাকবে। বাংলাদেশের মানুষ বিশ্বের অন্যতম অতিথিপরায়ণ জনগোষ্ঠী। আজ এখানে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি এবং যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণা স্বাক্ষরের 250তম বার্ষিকী উদযাপনে তাদের অংশগ্রহণ সেই আন্তরিকতারই প্রমাণ। দর্শক, এই ছিল যমুনা নিউজে।